এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর আবারও ভয়ানক হামলা করেছে ছাত্রলীগ। এ যেন কুকুরের মতো পেটালো শিক্ষার্থীদের। এখন পর্যন্ত 20 জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে রয়েছে। কক্সবাজারে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। হঠাৎ করে হাসনাত সার্জিস যারা তাদের উপরে গোয়েন্দা নজরদারি কেন, ডিজিএফআই এনএসআই কেন তাদেরকে গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছে? বাংলাদেশ সেনাবাহিনীও কি এখন আবার এই সরকারকে সাপোর্ট না দিয়ে তারা আরেকটি সরকার গঠন করতে যাচ্ছে? সেনাপ্রধান তিনি নিজে উপদেষ্টা হয়ে 1-1.5 বছরের মধ্যে দেশে কন্ট্রোল করে সকল দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে পারে। দর্শক, খুবই জরুরি খবর, জরুরি আলাপ। রাজনীতি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, শিক্ষার্থীদের আবারও কুকুরের মতো পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। একে একে প্রায় 21 জনকে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। দর্শক সরাসরি আমরা প্রতিবেদনে চলে যাবো, আশা করি সঙ্গেই থাকবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা পেতে যাচ্ছেন এনসিপিকে নিয়ে, লাস্টে অবশ্যই সেটা দেখে যাবেন। তো দর্শক কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসা যাক। জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত অন্তত 14। সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজে ফুটবল টুর্নামেন্ট চলাকালে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যা 6টার দিকে সিলেটে বালুচর নয়াবাজার এলাকায় কিংস ফুটবল মাঠে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 14 জন শিক্ষার্থী আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ছাত্রলীগ নামধারী একদল সশস্ত্র লোক জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করে। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয় ম্যাচ চলার সময় ছাত্রলীগের এক ঝাঁক টোকায় জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলার সময় 20 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন। হামলাকারীদের মধ্যে স্থানীয় ছাত্রলীগ কর্মী মামুন, আবির, রায়হান, বিপ্লব সহ কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা আরও জানান, হামলাকারীদের মধ্য থেকে একজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে টুর্নামেন্ট আয়োজন করায় পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি নিয়ে শাহপরান থানার ওসি ও ডিসি মহোদয়কে জানানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। শিক্ষার্থীরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা সম্ভাবনা জাগিয়েছিল এনসিপি। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে তারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে এবং ওই সময় মানুষ বিএনপির কথা, জামাতের কথা শোনেনি, বরং সেই নেতারা বলেছে এটা ছাত্রদের আন্দোলন এবং ছাত্ররা সেই আন্দোলনটাকে অন করেছে এবং শেষ ভাগে এসে তারা এই আন্দোলনটাকে এক দফাতে রূপ দিয়েছে। এবং 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের একেবারে পুরোভাগে ছিল প্রথমে কোটার আন্দোলন, এরপরে শেখ হাসিনার পতনের এক দফার আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। বিএনপি এবং জামাত যতই বলুক না কেন তারা ছিল, অবশ্যই ছিল, কিন্তু যেহেতু সরাসরি তাদের নেতৃত্বে হচ্ছে, বিএনপি জামাতের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে, এইটা মানুষের সামনে স্পষ্ট ছিল না। সেই কারণে এই ছাত্রদের একটা ব্যাপক জনপ্রিয়তা এবং তাদের নেতৃত্ব, তাদের প্রতি মানুষের যে সমর্থন, সেটা আকাশচুম্বী ছিল। ফলে রাতারাতি তারা কিন্তু তারকা বনে গেছে, এই আন্দোলনের হিরো বলা যায় তারা যখন দল করলো, দলের পর থেকেই কিন্তু নানা রকম বিতর্ক এবং এই দল সফল হবে কি হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্বয়ং কিন্তু সন্দেহ পোষণ করেছেন। এরকম একটা শঙ্কার কথা কিন্তু তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেও বলেছেন। তারপরও তার একটা স্নেহ ছিল, ভালোবাসা ছিল। কিন্তু সব মিলায় সেই তরুণদের দল এত অগোছল ছিল, এত অসংগঠিত ছিল, তাদের ব্যানারে হঠাৎ করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রে যারা যুক্ত হয়েছে তাদের একটা উল্লেখযোগ্য অংশ তারা চাঁদাবাজিতে যুক্ত হলো, প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো এবং আস্তে আস্তে নানা বিতর্কে তারা জড়িয়ে গেল এবং গণমাধ্যমে ক্ষণে ক্ষণে সেই বিষয়গুলো ফোকাস হতে থাকলো। এমনকি এনসিপির যেই নেতারা উপদেষ্টা হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেন, তারাও কিন্তু বিতর্কিত হতে থাকলো। তাদের পিএস, এপিএস দের দুর্নীতির খবর কিন্তু
সামনে আসতে থাকলো, দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলো। সব মিলিয়ে যেই রকম তাদের 1 বছর আগে যে উত্থানটা, সেই উত্থানটা হঠাৎ করে যেন থেমে গেল এবং সর্বশেষ 1 বছরের মাথায় এসে একটা মানে অভূতপূর্ব একটা ঘটনা ঘটলো, একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো যে তাদের 5 জন কেন্দ্রীয় নেতা, যারা প্রত্যেকেই পরিচিত, হাসনাত, সার্জিস, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ডাক্তার তাসনিম, যারা তো এই 4 জন তারা চলে গেলেন কক্সবাজারে গণ অভ্যুত্থানের দিন, যেখানে তারা নেতৃত্ব দিয়েছিলেন সেই এবং যাদের জন্য এই জুলাই ঘোষণা, সেই জুলাই ঘোষণা ফেলে দিয়ে তারা কক্সবাজারে চলে গেলেন এবং দল তাদেরকে শোকজ করলো। 24 ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম এবং আক্তার তাদের সামনে এসে জবাব দেওয়ার জন্য তারা চিঠি দিল। ফলে জনমনে যেটা দাঁড়ালো যে তাদের একটা ভাবমূর্তি দারুণভাবে কিন্তু ক্ষুণ্ণ হয়ে গেল এবং গত 1 মাস ধরে তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রাটা আসলে খুব জমজমাট হয়েছে। সাধারণ মানুষের ব্যাপক অভূতপূর্ব সাড়া পড়েছে তাও না, বরং এইসব পদযাত্রা সফল করতে যে দেখা গেল পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা, এইসবের মধ্য দিয়ে তারা অনেকটা সরকারি একটা মেজাজ সামনে চলে আসলো। ফলে হুট করে কিন্তু সরকারি প্রশাসনের সুযোগ সুবিধা নিয়ে তাদের এই পথ চলাটা, এটা ভালোভাবে কিন্তু মানুষ রেসপন্স করলো না এবং মানুষ হতাশ হলো। গোপালগঞ্জে তাদের পদযাত্রা, হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ বলা এক ধরনের উস্কানিমূলক হিসাবেই অনেকে মনে করেন এবং ওই কর্মসূচিকে ঘিরে তারা যে প্রতিরোধের সম্মুখীন হলো গোপালগঞ্জে, যে সেই প্রতিরোধের ফলে কিন্তু এবং তাদের এপিসিতে করে সেখান থেকে এক ধরনের পালিয়ে আসাটা, সেখানেও তাদের একটা যে সামনের পথ চলার ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা। এই বিষয়গুলো কিন্তু তারা ভালোভাবে মূল্যায়ন করলো না এবং আদৌ এই ধরনের দল তৈরি করা ঠিক হয়েছে কিনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে তাদের আরো ম্যাচুরিটি অর্জন করা উচিত ছিল। আরো নানান যুদ্ধ পরবর্তী পর্যায়ে যেমন নানা রকম একটা দেশকে পুনর্গঠনের জন্য সরকারকে নানা রকম সাপোর্ট দিতে হয়, তেমন নির্দলীয়ভাবে থেকে তারা প্রশাসনকে পুনর্গঠন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন স্তরে লুটপাট, চাঁদাবাজি, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে একটা সামাজিক কার্যক্রমটা তারা যদি চালাতে পারতো, সেটা ছিল সবচেয়ে ভালো এবং আরো তাদের ভাবমূর্তি সামনে এগোতো এবং উজ্জ্বল হতো। দেখেন, তারা যখন নাকি বন্যার্থদের জন্য মানুষকে আহ্বান জানালো, আমার মনে আছে টিএসসিতে লাইন ধরে মানুষ টাকা পয়সা, সোনা দানা, যার যা আছে সব কিন্তু তাদেরকে দিয়েছে এবং তারা এক পর্যায়ে বলেছে যে আমরা এত দান নিতে পারছি না, কারণ এইগুলো পরিবহন করার মতন সক্ষমতা বা যানবাহন আমাদের কাছে নেই। ফলে পরিস্থিতি একটা উপচে পড়া ভিড় ছিল, তখন ছিল ভালোবাসার স্নেহ। সেই জায়গা থেকে যদি তারা চিন্তা করে তাহলে আজকে একেবারেই বলতে গেলে সেটা শূন্যে চলে এসছে। এখন তারা বিশাল শোডাউন করবে সে অবস্থা নেই। এই বিজয় উপলক্ষে তাদের র্যালি নেই, বিএনপি র্যালি করলো, অথচ যারা বলছে যে আমরা আমাদের নেতৃত্বে বিজয় হয়েছে, তাদের কিন্তু রাজপথে একটা বিজয় উৎসব, র্যালি, কোনো কিছু কিন্তু চোখে পড়লো না। এর মধ্য দিয়ে বোঝা যায় যে তাদের একটা সাংগঠনিক দৈন্যদশা বা জনসমর্থন যে আস্তে আস্তে তারা হারাচ্ছে, তার কিন্তু প্রতিফলন ঘটলো। শহীদ মিনারের সমাবেশটাও খুবই মানে দুর্বল হয়েছে, এটা কোনোভাবেই বলা যাবে না যে বিশাল একটা শোডাউন হলো। তার বিপরীতে ছাত্র দলের যে শোডাউনটা ছিল, সেই শোডাউনের 10 ভাগের 1 ভাগও না, এটা নিশ্চিত করেই বলা যায়। এটা মানে আমার বলার চেয়ে পাবলিক যারা দেখেছে এই দৃশ্যগুলো, তারা নিজেরাই ভালো করে জানে এবং হয়তো এনসিপি তারা নিজেরাও এটা দেখতে পারে। তাহলে এই নির্বাচনে, সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অবস্থাটা কি দাঁড়াবে? নির্বাচনে কি আদৌ তারা মানে হালে পানি পাবে? সেই বিন্দু মাত্র তারা কি বলতে পারবে যে আমরা 5টা আসন অন্তত জিতে আসতে পারবো? সেটাও কিন্তু তারা বলতে পারছে না। অনেকে বলেন যে তাদের অনেকেরই জামানত থাকবে না, এমনই একটা অবস্থা। ফলে এক ধরনের মুখ থুবড়ে পড়ার মতন কিন্তু অবস্থা। এই অবস্থা কাটানোর জন্য এনসিপি কি করা উচিত? এখন এনসিপিকেই ভাবতে হবে তারা কিভাবে সামনে
এগুবে একটা একটা খুবই সম্ভাবনাময় একটা পরিস্থিতি থেকে তারা 1 বছরের মাথায় এসে যেভাবে মুখ তুবড়ে পড়লো, এটা নিঃসন্দেহে হতাশাজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাইকে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিল এনসিপির কে নিয়ে। দর্শক দেখছিলেন যে জয় বাংলা স্লোগান দিয়ে যেই ক্রিকেট টুর্নামেন্টে বা ফুটবল টুর্নামেন্টে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারা কিন্তু আবারও কামব্যাক করার যেই ঘোষণা দিচ্ছে, তাতে কিন্তু তারা যদি ফিরে নিষিদ্ধ অবস্থায় যদি এই হালাত করে, যদি আবারও তারা বৈধ হয়, তাহলে কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন। দর্শক যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাইকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।